তিনি বলেন, ২১-এর রক্তরাঙা পথ বেয়ে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের এবং স্বাধিকার চেতনা ধীরে ধীরে এক দুর্বার গতি লাভ করেছে। মাননীয় সভাপতি, অভ্যর্থনা পরিষদের সভাপতি, সম্মেলনে আগত বিদেশি অতিথিগণ, উপস্থিত কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ এবং সমাগত সুধীমণ্ডলী, শহীদ স্মৃতি বিজড়িত পবিত্র ভাষা আন্দোলনের মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে আমি প্রথমেই ২১-এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বাংলাদেশের স্বাধিকার ও সার্বিক মুক্তির জন্য যারা আত্মহত্যা দিয়েছেন তাদেরকেও আজ আপনাদের সামনে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। বন্ধুগণ, অমর ২১-এর কথা ভাবতে গেলেই আমার মনে অনেক স্মৃতি এসে ভিড় জমায়। যে বাংলা একাডেমি প্রাঙ্গণে আপনারা সাহিত্য সম্মেলনের আয়োজন করেছেন, সেই বাংলা একাডেমি এদেশের দুর্জয় জনতার মাতৃভাষার সংগ্রামে নানা ঘাত প্রতিঘাতের জ্বলন্ত সাক্ষ্য বহন করছে। বাংলা ভাষার দাবিতে আমাদের আন্দোলন শুরু হয় ১৯৪৮ সাল ১১ই মার্চ। সেদিনে স্বৈরাচারী সরকার আমাদের মাতৃভাষার দাবিকে স্তব্ধ করে দেওয়ার জন্য নির্মম নির্যাতন আশ্রয় নিয়েছিল। ক্যাজনে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ, আহত হয়েছিল শত শত ছাত্র জনতা। ওই দিন সকালেই বিক্ষোভ মিছিল থেকে অন্যান্য সহকর্মীদের সাথে আমাকেও গ্রেপ্তার করা হয়। শুরু হয় নির্যাতন ও কারা যন্ত্রণা, কিন্তু কোনো শক্তি কখনো সত্যের পথ থেকে আমাকে নিবৃত্ত করতে পারে নাই। যাই হোক, তারপর এলো ৫২ সে রক্তাক্ত ফাল্গুন। তখন আমি জেলখানায়। জেল থেকে চিকিৎসার জন্য আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থান করা হয়। মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মানিক মিয়া নামক জৈনিক পুলিশ সাব ইন্সপেক্টরের সাহায্যে সর্বদলীয় সংগ্রাম পরিষদের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। আমার সঙ্গে পরামর্শ করেই তারা ২১শে ফেব্রুয়ারি আন্দোলনের সিদ্ধান্ত নেন এবং তাদের সঙ্গে পরামর্শ করেই আমি ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু করি অনশন ধর্মঘট। সেই অনশন ধর্মঘট আমি চালিয়ে যাই ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। আমার সেদিনের বন্ধুরা হয়তো সেটা আজও মনে করতে পারবেন। আমাদের সেদিনের সেই আন্দোলন জয়যুক্ত হয়েছিল। ২১-এর রক্তরাঙ্গা পথ বেয়ে বাঙালি জাতীয়বাদী আন্দোলনের এবং স্বাধিকারের চেতনা ধীরে ধীরে এক দুর্বার গতি লাভ করে। স্বাধীনতার পর বাংলা একাডেমির উদ্যোগে আমার দেশের শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি সেবীরা এই প্রথম একটি জাতীয় সাহিত্য সম্মেলনের আয়োজন করেছেন। এই মহতী প্রচেষ্টা যে খুবই সময়োযোগী হয়েছে তা বলাই বাহুল্য। দীর্ঘকাল ব্যাপী নানা শোষণ এবং বঞ্চনার ফলে অর্থনৈতিক দিক থেকে আজ আমরা দরিদ্র, ক্ষুধার্ত, নানা সমস্যায় জর্জরিত। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আজ আমরা অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এবং দেশ গড়ার কাজে লিপ্ত হয়েছি। কিন্তু সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে আমরা দরিদ্র নই। আমাদের ভাষার ২০০০ বছরের একটি গৌরবময় ইতিহাস আছে। আমাদের সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ। আমাদের সংস্কৃতি ঐতিহ্য নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর। আজকে স্বাধীন জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদাকে দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু বন্ধুরা আমার, আমি জানি আমাদের মুক্তি আন্দোলনের প্রতিটি পর্যায়ে রাজনৈতিক কর্মী, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক এবং ছাত্র তরুণদের পাশাপাশি দেশের শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবীরা সক্রিয়ভাবে যোগ দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, রক্ত দিয়েছেন। বিশ্বের স্বাধীনতালব্ধ জাতিগুলির মধ্যে আমরা এদিক থেকে গর্ব করতে পারি যে আমাদের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রাম হাতে হাত ধরে অগ্রসর হয়েছে। আজকে যখন দেশ স্বাধীন হয়েছে, তখন সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি সেবীদের কাছে আমার প্রত্যাশা আরও অধিক। যারা সাহিত্য সাধনা করছেন, শিল্পের চর্চা করছেন, ঐতিহ্য সংস্কৃতি সেবা করছেন, তাদেরকে দেশের জনগণের সঙ্গে গভীর যোগসূত্র রক্ষা করে অগ্রসর হতে হবে। দেশের জনগণের চিন্তা, ভাবনা, আনন্দ, বেদনা এবং সামগ্রিক অর্থে তাদের জীবন প্রবাহ আমাদের সাহিত্য ও শিল্পে অবশ্যই ফুটে তুলতে হবে। সাহিত্যের, শিল্পে ফুটে তুলতে হবে এদেশের দুটি মানুষের আনন্দ বেদনার কথা, তাদের হবে তাদের কল্যাণ। আজ আমাদের সমাজের অন্ধে অন্ধে যে দুর্নীতি শাখা প্রশাখা বিস্তার করেছে, আপনাদের লেখনীর মাধ্যমে তার মুখোশ তুলে ধরুন। দুর্নীতির মূলস্থদের সরকারকে সাহায্য করুন। আমি সাহিত্যিক নই, শিল্পী নই, কিন্তু আমি বিশ্বাস করি যে জনগণই সব সাহিত্য ও শিল্পের উৎস। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মহৎ সাহিত্য বা উন্নত শিল্পকর্ম সৃষ্টি হতে পারে না।
আমি সারা জীবন জনগণের সাথে নিয়ে সংগ্রাম করেছি, এখনো করছি, ভবিষ্যতে যা কিছু করব জনগণকে নিয়েই করব। শুধু বন্ধুরা, আপনাদের কাছে আমার আবেদন, আমাদের সাহিত্য সংস্কৃতি যেন শুধু শহরের পাকা দালানেই আবদ্ধ না হয়ে থাকে। বাংলাদেশের গ্রাম গ্রামান্তরের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দনও তাতে প্রতিফলিত হয়। আজকের সাহিত্য সম্মেলনে যদি এসবের সঠিক মূল্যায়ন হয়, তবে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব। সুধীমণ্ডলী, যুদ্ধ বিধ্বস্ত দেশে আজ সমস্যার অন্ত নাই। আমাদের আর্থিক অনটন আছে, বিভিন্ন ক্ষেত্রের দুঃস্ব অভাব আছে, কিন্তু আমি মনে করি সবকিছু ঊর্ধ্বে আমাদের মূল্যবোধের অভাবই আজ সবচেয়ে পীড়াদায়ক হয়ে উঠেছে। এই অভাব জাতীয় জীবনে যে সংকট সৃষ্টি করেছে তা অবিলম্বে রোধ করা দরকার। আমি বিশ্বাস করি দেশের সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিসেবী, শিক্ষাব্রতী, বুদ্ধিজীবীরা এই সংকট উত্তরণে এবং জাতীয় মূল্যবোধের উজ্জীবনে, সুকুমার ব্যক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আজকে সময় এসেছে যখন প্রত্যেককে আত্মবিশ্লেষণ করে দেখতে হবে নিজের নিজের ক্ষেত্রে তারা দেশের কল্যাণে সেই দায়িত্ব ভূমিকা কতটা আন্তরিকভাবে পালন করেছেন। দেশ ও জাতি আজ তাদের নিকট এই দাবি জানায়। একটি সুস্থ জাতি গঠনে শিল্প, কৃষি, যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য সর্বক্ষেত্রে যেমন উন্নয়ন প্রয়োজন, তেমনই প্রয়োজন চিন্তা ও চেতনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা। আমি সর্বত্রই এই কথা বলি, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। সোনার মানুষ আকাশ থেকেও পড়বে না, মাটি থেকেও গজাবে না। এই বাংলা ৬৭ কোটি মানুষের মধ্যে থেকেই তাদেরকে সৃষ্টি করতে হবে। নবতর চিন্তা, চেতনা, মূল্যবোধের মাধ্যমে সেই নূতন মানুষ সৃষ্টি সম্ভব। মানবতার সুদক্ষ প্রকৌশলী দেশের সুধী, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাব্রতী, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবী, আমি আজকের এই সাহিত্য সম্মেলনে আপনাদেরকে সোনার মানুষ সৃষ্টির কাজে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই সম্মেলনে বন্ধু রাষ্ট্রসমূহ থেকে অতিথি হিসাবে যারা যোগ দিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এখানে সমবেত হয়েছেন, তাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমি এই সম্মেলনের সাফল্য কামনা করে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করছি। জয় বাংলা।